পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নেয়ার দিন। কিন্তু এবার করোনার কারণে সেই শ্রমজীবীরাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত। দেশে দেশে যেমন লকডাউনের কারণে কাজ হারাচ্ছে লাখ লাখ শ্রমিক, বাংলাদেশেও তেমনি কর্মহীন হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষগুলো। আবার করোনার দুর্যোগে মালিক পরিবহন শ্রমিকদের পাশে নেই। আমরা যে মালিক পরিবহন শ্রমিক সংগঠন, কাউকে আসলে এই সময় পাশে পাওয়া যাচ্ছে না। মালিক শ্রমিকদের কল্যাণের কথা বলে বাণিজ্যিক যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে কল্যাণ তহবিল করা হলেও এখন করোনা ভাইরাসের দুদিনে তাদের পাশে নেই আসলে কেউই। অন্যদিকে ত্রাণের দাবিতে মহাসড়কগুলোতে অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় গণপরিবহনের শ্রমিকদের। এর বাইরে আছে পোশাক কারখানা, যেখানে শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই যোগ দিয়েছেন কাজে। কেউ আবার বেতনের দাবিতে এখনও রাস্তায়, কেউ বা হারিয়েছেন তাদের চাকরি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আজকে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আলোচনার শিরোনাম মে দিবস। আপনাদের সাথে আছি আমি নাজিয়া করা। আর আমাদের সাথে আজকে তিনজন অতিথি যুক্ত হবেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মোহাম্মদ শাহজাহান খান, তিনি এমপি এবং একই সাথে সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সাবেক মন্ত্রী। আমাদের সাথে যুক্ত হবেন রাজেকুজ্জামান রতন, তিনি কেন্দ্রীয় সম্পাদক বাসদ। এবং আমাদের সাথে যুক্ত হবেন আরও ডক্টর জিয়া রহমান, তিনি শ্রম সম্পর্ক ও শ্রমিক আন্দোলন বিশেষজ্ঞ। আমরা অতিথিদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং যে আলোচনার বিষয় বলছে সে নিয়েই কথা বলবো। তবে আমরা শুরুতেই মোহাম্মদ জনাব শাহজাহান খান আপনার কাছে যাব এবং আজকের শ্রম দিবসে, আজকের মে দিবসে যেটি প্রতিপাদ্য, শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি। সেই সোনার বাংলা গড়ার ক্ষেত্রে করোনার দুর্যোগে আসলে আমরা দেখেছি আমাদের শ্রমিকরা কতটা অরক্ষিত। আমাদের শ্রমিকরা এখন আসলে এই সময়টাতে তারা কাজ হারাচ্ছেন। আমরা যদি আপনার জায়গাটা থেকেই বলি, আপনি যেই শ্রমিক ফেডারেশনের সভাপতি, সেখানে আমরা পরিবহন শ্রমিকদেরকে দেখছি যে তাদের সহায়তায় কেউ নেই এই সময়টাতে। ত্রাণের দাবিতে তাদেরকে রাস্তায় যেতে দেখছি আমরা। এই মুহূর্তে আসলে এই পরিস্থিতি কি হবার কথা ছিল যে কল্যাণ তহবিল থেকে তহবিলের জন্য নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে, সেই তহবিলের টাকা এখন কোথায়? শ্রমিকরা কেন এত অরক্ষিত? জনাব শাহজাহান খান। আপনাকে ধন্যবাদ। আমি প্রচুর স্মরণ করতে চাই 1960 সালে পয়লা মে আমেরিকা শহরের মার্কেটে শ্রমিককে মালিককে লেলিয়ে দেওয়া ছিল। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পয়লা মে শ্রমিকদের মুক্তি দিবস হিসেবে পালন হচ্ছে। পৃথিবীর দেশ মানুষের সবাই এই দিন পালন করছে। বাংলাদেশে আমরা এই পয়লা মে থাকি এবং লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের শ্রমজীবী সপ্তাহে এবং বিভিন্ন যথাযথায় পালন করে। এখন কেন্দ্র করে প্রেক্ষাপট এবার প্রেক্ষাপট হল যে আমরা দিন কর্মহীন হচ্ছে, সেই মানুষের জন্য আমি বাংলাদেশ সড়ক পরিবহন ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক সমন্বয় পরিষদের 2013 সালে নিয়ে মজুরি বৃদ্ধি এবং সেদিন আপনার বিশাল সেই দাবি প্রতিষ্ঠা করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিন দিয়েছিলেন। সুতরাং আমি সর্বক্ষেত্রে কাজ করে থাকি, বিশেষ করে আমি আজকে 72 সাল থেকে 49 বছর এই সড়ক পরিবহন রয়েছে, হয়েছে। আপনি বলেছেন এটা শ্রমিকরা একটি কল্যাণ করে থাকে, বিভিন্ন শ্রমিক সেই শ্রমিক ইউনিয়ন কল্যাণ তহবিল যেটা সংগ্রহ থাকে সেটা হয়, সেই টাকা যে তাদের উচ্ছিত থাকে, এই টাকা করতে হয় তাকে কোন যে মৃত্যু করে শ্রমিককে ইউনিয়নের সাধ্য অনুযায়ী তাদের 40 লক্ষ টাকা পর্যন্ত পরিবারকে অনুদান দেওয়া গেলে তার দাপনের ব্যবস্থা করা হয়। মাহফিলের জন্য সেখানে তাদেরকে টাকা দেয়।
কোন শ্রমিক অ্যাক্সিডেন্ট করলে কোন শ্রমিক ভুগছে চিকিৎসা এই কল্যাণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও কর্মহারা অর্থাৎ দুষ্ট হয়ে যায় এবং দুষ্ট পরিবার বর্গকে অনুদান দেওয়া হয়। কোন শ্রমিকের মেয়ে তার এই কল্যাণ তখন টাকা শ্রমিক হাসপাতাল করতেছে কোন কোন তাদের সাহায্য তারা এর পরেও যে টাকাটা থাকে থেকে নির্দেশ দিয়েছি আর যে স্টক আছে মধ্যে ক্রয় করে টাকা দিয়ে তাদের দাঁড়ানো এগুলো আমরা আজকে 50 দিনের মতো এখানে জনাব শাহজাহান খান এমপি, আপনার কাছে যেটি জানতে চাই যে আপনারা বলছেন যে এই টাকাটা অনেক খাতে খরচ করেছেন, কিন্তু এই করোনা কালে এই তহবিল থেকে কি আসলে শ্রমিকদের জন্য কোনো ধরনের সহায়তা কি করা হয়েছে? আমি তো এই কথা বলেছি আপনাকে যে আমাদের তহবিলে যে যার আছে এই টাকা দিয়ে তার প্রাণ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, ইতিমধ্যে করেছে। এখন এর পাশাপাশি যে আমরা করেছি প্রধানমন্ত্রীর নির্দেশনায় ত্রাণ পক্ষ থেকে মার্চ তারিখে একটি চিঠি ইস্যু করেছে। সেখানে আমার প্রশ্ন হলো যে আপনারা, আমরা দেখছি এখনো পরিবহন শ্রমিকরা ত্রাণের দাবিতে তারা মহাসড়কগুলো অবরোধ করছেন, সেই জায়গাটাতে আসলে তাদের নাম করে শুধুমাত্র তার ত্রাণের তালিকায় তাদের নাম উঠিয়ে দেওয়া, সেখানে কি আসলে আপনাদের দায়িত্ব শেষ? আমরা তো বলেছি যে আমরা আমাদের যে আছে সেইটুকু দিয়ে ত্রাণ কার্য আমরা সম্পন্ন করেছি। যথেষ্ট নথি আপনার কাছে আছে। আমি সঙ্গে কথা বলছি, আমার শ্রমিক করেছি, আমাদের শ্রমিক নেতারা তাদের অর্থ দিয়ে ত্রাণ করেছে। অজিত আছে, আমি যে সভাপতি শ্রমিক আমরা আমার ইউনিয়ন অর্থ সেই আমরা এর মধ্যে ত্রাণ দিচ্ছি, পক্ষ থেকে ত্রাণ দিয়েছি, মালিকদের পক্ষ থেকে আমরা ত্রাণের টাকা দিয়েছি, টাকা দিয়ে চাউল, ডাল, আলু। সেটি নিশ্চয়ই পর্যাপ্ত না বলেই তো আসলে আমরা দেখছি যে যারা পরিবহন শ্রমিক তাদের মধ্যে এখন এক ধরনের হাহাকার বিরাজ করছে। তাদের আসলে উনুনে হাঁড়ি চড়ছে না, তারা ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করছেন। তারা আসলে এই সময়টাতে যে অরক্ষিত অবস্থায় আছেন, এই শ্রমিকদের জন্য আসলে এমনটি তো হওয়ার কথা ছিল না। সড়ক পরিবহনের যে আইন ছিল সেখানে বলা হয়েছিল যে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক, বলা হয়েছিল তাদের বেতনও হওয়ার কথা মাসে, কিন্তু আমরা এখনো দেখছি যে তারা দিনে আনে মানে কাজ করলে তাদের আয় হয়, কাজ না করলে আয় নেই। এই জায়গাটিতে আসলে এই পরিবহন শ্রমিকদের জন্য আসলে এই মুহূর্তে কার্যকর উদ্যোগ যদি কি নেওয়া উচিত বা কি নেয়ার পরিকল্পনা আপনারা করছেন সেটি যদি একটু স্পষ্ট করে বলেন। আপনি যে কথাটা বলেছেন, মালিকরা নিয়োগপত্র দেয় না, নিয়োগপত্র দাবি আমরা নিয়োগপত্র আইন করে দিয়ে মালিকরা তাদের নিয়োগপত্র দেয় না এবং শ্রমিকরা এই নিয়োগপত্র না নিয়ে তাদেরকে কাজ করতে হবে। এর পাশাপাশি যে সেটা হচ্ছে যে শ্রমিকদেরকে তাদের একটা প্রতিদিনের একটা টাকা এটা দিয়ে পরিচালনা করতে হবে। আমি মালিকদেরকে যারা সকল মালিক মধ্যে শ্রমিকদের তারা টাকা দিয়েছেন, আমি তাদেরকে অনেক নেতারা মালিক অথবা কোনো তারাও কিন্তু শ্রমিকদের পাশে। আপনি যেটা করেছেন রাস্তায় যে সেটা কিন্তু এটা সারা বাংলাদেশে আরেকটা বিভ্রান্তি দেখা দিয়েছে। টাকা দেওয়ার করেছে অনুদান আমাদের মনে করছে জন্য যে পদ্ধতি বিষয় রয়েছে সেটা এখনো তো, কিন্তু শ্রমিক প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মানেই হলো আমরা শিখেছি এই ধারণা নিয়ে অনেক শ্রমিকরা এই সুযোগে কেউ শ্রমিকদেরকে বিভ্রান্ত রাস্তায় নামানোর চেষ্টা। আমি আমাদের শ্রমিকরা যেখানে তাদের অসুবিধা সেগুলোকে আমি সমাধানের জন্য
অনেক আমার সাথে করেছেন, আমি সেই দেখেছি এবং সমাধান করেছি। কিছু কিছু যেমন তাকে আমার রিপোর্ট করা হয়েছে, এখন বিআরটিসি শ্রমিক তারা ৪৫ তারা ত্রাণ পায়। আমি ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য জনাব মোহাম্মদ শাহজাহান খান, আমরা বুঝতে পেরেছি আপনি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছেন। আপনার কাছে আমরা আবার আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় সম্পাদক বাসদ। আপনাকে স্বাগত। এবং জনাব রাজিকুজ্জামান রতন, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম এবং যার উত্তর আসলে দিচ্ছিলেন জনাব শাহজাহান খান এমপি, সেই বিষয়টি নিয়ে আপনাকে আসলে বলতে চাই যে আমাদের পরিবহন শ্রমিকরা এখন যেই সংকটে আছেন, এই সংকটের সময়ে আসলে আমরা দেখছি না যে শ্রমিক মালিক সংগঠনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ। কারণ এখন আমরা দেখছি যে তারা ত্রাণের দাবিতে তারা মহাসড়কগুলো অবরোধ করছেন। তারা এখন আসলে কিন্তু এই জায়গাটিকে হওয়ার কথা ছিল। আমি যদি একটু ছোট্ট একটি পরিসংখ্যান দিই যে দেশের বাণিজ্যিক প্রতিটি যানবাহন থেকে মালিক শ্রমিক সংগঠনের নামে দিনে ৭০ টাকা করে যে চাঁদা আদায় করা হতো, এরকম ৮ লাখের বেশি বাণিজ্যিক যানবাহন আছে। সেই হিসেবে বছরে ২,০০০ কোটি টাকার বেশি চাঁদা আদায় হয়। তাহলে সেই তহবিলের টাকার সহায়তা কেন আমাদের পরিবহন শ্রমিকরা এখন পাচ্ছে না? রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। মহান মে দিবসে প্রথমেই আমি মে দিবসের সংগ্রামী সবার সামনে আবার তুলে ধরবার জন্য আপনারা আমাদেরকে যে ডেকেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। একটা জিনিস আমার একটু পরিচয় বলে নিই। আমি বাসদের কেন্দ্রীয় সম্পাদক নই, আমি বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। একটা কথা বলেছেন যে পরিবহন হচ্ছে একটা দেশের রক্ত প্রবাহের মতো। আমার কৃষি উৎপাদন হোক, শিল্প উৎপাদন হোক, বাইরে থেকে আমদানি হোক অথবা বাইরের রপ্তানি হোক, পরিবহন না হলে এটা কোনো কিছুই সম্ভব নয়। আবার পরিবহন শ্রমিকরা হচ্ছে এমন একটা পেশার সঙ্গে যুক্ত যাদের গাড়ির চাকা ঘুরলে তাদের সংসারের চাকা চলে। ফলে তারা একটা ঝুঁকি নিয়ে যেমন কাজ করে, গোটা দেশের অর্থনীতির গতিটাকে যেমন অব্যাহত রাখে, তাদের নিজেদের জীবনের গতিটাকেও অব্যাহত রাখে। আজকে এই যে লকডাউনের মতো পরিস্থিতিতে গাড়ির চাকা যখন স্তব্ধ হয়ে গেছে, তখন কিন্তু তাদের সংসারের চাকাটাও থেমে গেছে। সেই সময় আমরা বলতে চাই যেটা একটা প্রায় অপ্রাতিষ্ঠানিক খাতের মতো। কারণ আমরা কখনো বলি এখানে ৫০ লক্ষ শ্রমিক আছে, কখনো বলছি ৭০ লক্ষ শ্রমিক আছে, যেহেতু নিয়োগপত্র পরিচয়পত্রটা নেই, এই জন্য শ্রমিকের সংখ্যাটাও ঠিক মতো জানা যায়নি। আপনি যে একটা স্ট্যাটিস্টিক্স এর কথা বললেন যে বছরে কত পরিমাণ চাঁদা আদায় হয়, এই চাঁদা কিন্তু মালিক সমিতি আদায় করে, শ্রমিক সংগঠনগুলো আদায় করে, কেন্দ্রীয় ভাবে আদায় হয়, জেলা ভাবে আদায় হয়। এখন এই প্রশ্নটা উঠেছে যে যখন শ্রমিকরা চাঁদা দিল তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য, তখন আজকে ক্রাইসিস মোমেন্টে শ্রমিকদের পাশে তাদের সংগঠন দাঁড়ালো না কেন, কিংবা মালিকরা দাঁড়ালো না কেন? নিশ্চয়ই শ্রমিক সংগঠনরা তাদের কিছুটা ভূমিকা পালন করেছে, কিন্তু সেটা যথার্থ নয়। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যদি একটা পরিবারের দৈনন্দিন চলার খরচটা লাগে, তাহলে কত লাগে? একটা শ্রমিক সংগঠনের পক্ষে এটা কতটুকু আসলে দেওয়া সম্ভব? আমাদের দেখুন, আমাদের ৫.৫ কোটি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ হয়েছে ৭৬০ কোটি টাকা। আমরা একটু হিসাব করে দেখেছিলাম যে তাহলে প্রতি শ্রমিকের জন্য বরাদ্দ হয় মাত্র ১৩৫ টাকা। ১৩৫ টাকায় একজন মানুষ কয়দিন চলতে পারে? তাদের জন্য বরাদ্দ হয়েছিল, শুনেছিলাম যে ৭৪,০০০ টন চাল। ৭৪,০০০ টন চাল যদি আমরা ২ কোটি মানুষের মধ্যে বরাদ্দ করি, তাহলে ৩.৫ কেজি করে চাল পড়ে। তাহলে ৩.৫ কেজি চালে একজন শ্রমিক কয়দিন চলতে পারবে? ফলে শুধুমাত্র শ্রমিক সংগঠন নয়, শুধুমাত্র ব্যক্তিগত কোনো দান বা অনুগ্রহ নয়, এটা একটা রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া দরকার। আর সেই ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোতে এগিয়ে আসা উচিত। শ্রমিক সংগঠন তো শ্রমিকের স্বার্থ দেখবে, শ্রমিকের বিপদে তার পাশে দাঁড়াবে, শ্রমিকের কথা নিয়ে রাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করবে এবং মালিকদের সঙ্গেও দর কষাকষি করবে। ফলে এইরকম একটা করোনা যখন বিশ্ব দুর্যোগের পটভূমিতে বাংলাদেশের শ্রমিকদের জীবনে দুর্যোগ কিনে নিয়ে এসেছে, তখন আমরা একটু চেয়েছিলাম যে এই ক্ষেত্রে একটা সমন্বিত উদ্যোগ হবে, যাতে আমাদের পরিবহন শ্রমিক শুধু নয়, আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের অনেক খাত আছে এখানে। যেমন ধরো আমাদের হকাররা যে রাস্তায় বসতো, তারা কিভাবে তাদের সংসারটা চলবে? ছোট দোকানদার যারা দোকানপাট বন্ধ, তারা কিভাবে চলবে? আমাদের রিক্সা চালক, আমাদের ইজি বাইক চালক, আমাদের ব্যাটারি চালিত রিক্সা চালক, তাদের জীবনটা কেমন করে চলছে? কিংবা ধরুন যে সেলুন,
বাংলাদেশে প্রায় 2.5 লক্ষের মতো সেলুন আছে, সেখানে প্রায় 5 লক্ষের মতো সেলুন কর্মচারী, তাহলে তারাই বা কিভাবে বাঁচবে? যেমন রতন, এই জায়গাটাতে তাহলে আমার প্রশ্ন, সরকার যে এই মুহূর্তে আসলে অর্থনীতির কথা চিন্তা করে বা শ্রমিকদের কথা চিন্তা করে লকডাউন শিথিলের যে চিন্তা নিয়েছে, সেটি কি যৌক্তিক? বা সেটিতেও তো নিশ্চয়ই শ্রমিকরা অরক্ষিত থেকে যাচ্ছে, বা স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন তাহলে? এটা তো খুবই একটা স্বাস্থ্য ঝুঁকি। করোনা একসঙ্গে কয়েকটা ঝুঁকি আমাদের সামনে নিয়ে এসেছে। প্রধানত এটা স্বাস্থ্য ঝুঁকি, কিন্তু তারপরে এটা এসেছে অর্থনৈতিক ঝুঁকি। এখন যখন সংসারে অনাহার থাকবে, তখন বাইরের করোনার আতঙ্কে সে কিন্তু আর ঘরে থাকবে না। এখন শ্রমিকের জীবন পড়েছে একটা দোকানের মধ্যে, বাইরে গেলে করোনার ভয়, ঘরে থাকলে অনাহারের ভয়, ফলে শ্রমিকরা বাধ্য হচ্ছে বাইরে আসতে। এই ক্ষেত্রে উচিত ছিল যে পৃথিবীর অনেক দেশে যখন তাদের কোনো স্টে অ্যাট হোম, তাহলে বাসায় থাকবার মতো প্রয়োজনীয় উপকরণ তাদেরকে সরবরাহ করা দরকার ছিল, সেটা সমন্বিতভাবে করা দরকার ছিল, সেটা কিন্তু এখনো করা হয়নি। আবার এখন যখন শ্রমিকরা বাইরে বেরিয়ে আসছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যেভাবে শ্রমিকদেরকে নিয়ে আসা হলো, সেখানে কিভাবে তাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করা হবে, তাদের স্বাস্থ্য নিরাপত্তাটা কিভাবে মেনটেন করা হবে। করোনার সবচেয়ে বড় বিপদটা হলো সে খুব সংক্রামিত হয় দ্রুত মানুষ থেকে মানুষের মধ্যে, ফলে এই জন্য ফিজিক্যাল ডিস্টেন্সিংটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সেটা করার ক্ষেত্রে যদি উদ্যোগটা না নেওয়া হয়, করোনা শনাক্ত করার ব্যবস্থাটা যদি ঠিক মতো না হয়, শনাক্ত হলে তার আইসোলেশন এবং তার ট্রিটমেন্টটা যদি ভালো না হয়, তাহলে একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কিন্তু সামনে চলে আসবে। আর স্বাস্থ্য ঝুঁকির কথাটি যখন বলছেন, এই জায়গাটাতে আপনাকে আরেকটি প্রশ্ন করে, আমরা জানি যে তৈরি পোশাক কারখানাগুলো স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো বলছে নিয়ম মেনে ধীরে ধীরে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে এবং খুলে দিয়েছে, যদিও আমরা বলছি যে যে সীমিত আকারে খোলার কথা সেই সীমিত আকারে হয়তো হচ্ছে না। অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য ঝুঁকি আসলে ঝুঁকিতেই রয়ে যাচ্ছে, সেটি যতটি সম্ভব আসলে বলা হচ্ছিল যে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে করতে, সেটিও হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। এই জায়গাটিতে আমার প্রশ্ন যে এখন যারা শ্রমিকরা কাজ করছেন, তারা যদি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন, সেই দায় বা সে দায়িত্ব কার? যখন কোনো শ্রমিক কর্মরত অবস্থায় থাকেন, তখন তার স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য ঝুঁকি, সেটা দায়িত্বটা নিতেই হবে সেই প্রতিষ্ঠানের বা মালিকের। এবং সেই ক্ষেত্রে আমরা এবার বলছি, করোনা যেহেতু একটা বৃহত্তর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে, এটা মালিক এবং রাষ্ট্র দুইজনকে মিলেই এটা নিতে হবে। আমরা যদি কোনো একজন শ্রমিককে বলি তুমি এখন হোম কোয়ারেন্টাইনে চলে যাও, শ্রমিক তো এক রুমে 7 জন থাকে, সে হোম কোয়ারেন্টাইনে করবে কি? ডক্টর জিয়া রহমান, তিনি শ্রম সম্পর্ক ও শ্রমিক আন্দোলন বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত ডক্টর জিয়া রহমান। এবং যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে এই সময়টাতে যখন জীবন না জীবিকা এই প্রশ্নটি যখন সামনে এসে দাঁড়িয়েছে, তখন শ্রমিকরা আসলে জীবিকার টানে আসলে তারা ঘর থেকে বেরোতে বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে যখন কারখানাগুলো খুলছে ধীরে ধীরে, তখন শ্রমিকরা কাজ করছেন, কিন্তু এই যে শ্রমিকদের জীবিকার তাগিদে তাদের জীবন যে ঝুঁকিতে পড়ছে, সেই দায়টা কে নিবে? আর শ্রমিকরা এই সময় স্বাস্থ্য ঝুঁকি মেনে তাদেরকে কতটা কাজ করানো হচ্ছে, সেই বিষয়টাও আসলে কারা নজরদারি করবেন বা আদৌ নজরদারি করা হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে এটা একটা মেনে দিব। আমি শ্রমজীবী মানুষদেরকে আমার কৃতজ্ঞতা এবং এসছি যে প্রশ্নটি আপনি করেছেন, সেটি আসলে এটি একটি $1 মিলিয়ন প্রশ্ন। এটা আসলে এত সহজে এটা উত্তর দেওয়ার না, এই কারণে যে আমরা যেহেতু একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে বাস করছি, এবং যেহেতু আমরা এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটাকে আমরা বলছি যে বিশ্বায়নের যে অর্থনীতি, সেই অর্থনীতির মধ্যে যেহেতু আমরা ঢুকে গেছি, যেহেতু এটাকে আপনি একটা আইরনি বলতে পারেন যে আমাদের আসলে এদিকে গেলেও বিপদ, অন্যদিকে গেলেও বিপদ। কিন্তু এরকমই একটা, একদিকে অর্থনৈতিক এই চাকাকে সচল রাখা, আর একদিকে আমাদের মেহনতি মানুষ, সাধারণ মানুষ, তাদের জীবনের কথা চিন্তা করা। এই দুটি কারণেই কিন্তু আসলে নানা ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে এবং অনেকটা আমি বলবো মাঝে মাঝে ইনডিসিশন, কোঅর্ডিনেশনের অভাব, সব কিছু মিলে কিন্তু এখন এইরকম একটা জায়গায় উপনীত হয়েছে। এখন মালিক পক্ষ বা বিজিএমইএ তারা বলছে যে তারা যে কোনো ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত যে কোনো ধরনের ব্যবস্থা তারা করবে, কিন্তু এই যে হাই রিস্ক, সেই রিস্কটা আসলে এটা তো প্রশ্ন থেকেই যায় যে আসলে তারা কতটুকু সেটা মিনিমাইজ করবেন। কিংবা যদি আমরা আমাদের সরকারের কথাও বলি, ডেফিনেটলি আমাদের রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছেই, কারণ এরকম একটা অবস্থায় যেহেতু অর্থনীতির কথা চিন্তা করে
লাখ লাখ ডলার ইনকাম, এবং আমাদের যেহেতু অর্থনীতির মধ্যে টিকে থাকা, আমাদের এই যে একটা বিশ্বায়নের মধ্যে আমাদের মানে পোশাক শিল্প, যেটা আমাদের একটা বিরাট ইনকাম, যেখান থেকে আমাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, এই সবকিছু চিন্তা করেই হয়তো এটা করা হচ্ছে। কিন্তু এই যাদের কথা মানে যে অর্থনীতির কথা চিন্তা করে, যে রপ্তানির কথা চিন্তা করে খুলে দেওয়া হয়েছে, সেই রপ্তানির চাকা সচল রাখে তো আমাদের শ্রমিকরাই। এবং সেই শ্রমিকরা, আমি যদি গত 24 ঘন্টা শুধু সাভারের তথ্যটি আপনাকে জানাই, তাহলে গত 24 ঘন্টায় 8 জনের করোনা শনাক্ত করা হয়েছে সাভারে, যার মধ্যে 7 জনই তৈরি পোশাক কর্মী। যারা আমাদের অর্থনীতির চাকা সচল রাখছে, আসলে আমরা তাদের জন্য কি করছি? তাদের নিরাপত্তার বিষয়টা তো আসলে কতটা জোর দিচ্ছি? আমি বলছি যে আইরনি, আপনি খেয়াল করে দেখবেন, আমি বলছি যে এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের, যে আমাদের সবকিছু আলটিমেটলি আমাদের শ্রমিকদের কাঁধে যেই পড়ছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আলটিমেটলি আমাদের দুর্ভাগ্যক্রমে এটা আমরা এই সো কল্ড অর্থনৈতিক চাকা ঘোরাতে গিয়ে আমাদেরকে এই শ্রমিকদের অবস্থাটা কিন্তু শুধু বাংলাদেশ না, আমি এটা নিয়ে কাজ করি, সারা পৃথিবীতে এই শ্রমিকদের কিন্তু এখন সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে। তো কাজে আমি বলবো যে ডেফিনেটলি মানে আমাদের শ্রমিকদের জন্য এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো সম্ভব না। আপনি নিশ্চয়তা দিচ্ছেন, আপনি কি নিশ্চয়তা দিবেন যেখানে কারো একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর নিশ্চয়তা আপনি দিতে পারছেন না? কানাডার প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, যাদের করোনা হয়ে গেছে, সেখানে আপনি একটা শ্রমিকের নিশ্চয়তা কিভাবে দিবেন যেখানে এই ধরনের? না, সেক্ষেত্রেও যদি আমরা যদি বলি ডক্টর জিয়া রহমান, যে অর্থনীতির স্বার্থে যদি কারখানাগুলো সীমিত আকারে বা ধীরে ধীরে খোলাও হয়, সেক্ষেত্রে আসলে এই কারখানাগুলো তাদের নিয়ম, যে স্বাস্থ্য ঝুঁকি বা যে তালিকা করে বলা হয়েছে যে এই নিয়মগুলো মানতে হবে, সেই নিয়মগুলো আদৌ মানছে কিনা সেগুলো তদারকি করা জরুরি কিনা, বা সেগুলো আদৌ তদারকি করছে কিনা, যে কারখানাগুলো আসলে নিয়ম মেনে তারা চালাচ্ছে কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, এই করোনাকালে তো শুধু স্বাস্থ্য ঝুঁকি একমাত্র দুর্যোগ না, তারা চাকরি হারাচ্ছেন, আমরা তেমনটিও দেখছি, যাদের কারণে আমাদের রপ্তানি আয় 34 বিলিয়ন ডলারে আমরা বলছি গেছে, সেই মানুষগুলো এখন এই দুর্যোগের সময় চাকরি হারাচ্ছেন, বেতন পাচ্ছেন না, বেতনের দাবিতে তারা আজকে রাস্তায়। সেই জায়গাগুলোতে আসলে শ্রমিকদের কথা আসলে আমরা কতটা ভাবছি? না, আমি এই কথাটাই আসতে চাচ্ছিলাম। আমি কিন্তু এই বিষয়টি শ্রমিকদের পক্ষেই বলতে চাচ্ছি। আমি বলছি এই কারণে, আমাদের মতো দেশে যেখানে আপনি লেবার অ্যাক্ট, আইএলও কনভেনশন, যা যা শ্রমিকদের অধিকার দেওয়া হচ্ছে তার আরেক কাছেও কিন্তু আপনি ভিড়েন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শ্রম আইন যেটা আছে, তার সাথে লেবার রিলেশন যেটা 2015 যেটা আছে, এর একটা বিরাট অংশই কিন্তু অধিকাংশ কারখানা মানে, এটা আমি যে কাজ করি, খুব সামান্য কারখানা কিন্তু আসলে এই লেবার অ্যাক্ট বা শ্রম আইনের সমস্ত ধারাগুলো মেনে, অধিকাংশ কারখানাতে আসলে শ্রমিকদের। আমাদের মতো দেশে যেখানে নর্মালি আপনার যে সমস্ত আইনের যে ধারা আছে, মানে তার ওভার টাইমটা ঠিক মতো দেয়া, আপনার ওয়েস্টটা ঠিক মতো দেয়া, যে সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেগুলো, এগুলো এনশিওর করা কোন পর্যন্ত কিন্তু আমাদের এখানে হয় বলে রানা প্লাজার মতো ঘটনা এখানে ঘটেছে। সেখানে আপনি দুর্যোগের মধ্যে আপনি কি ধরনের সেবা দিবেন? আর আমাদের ডিউ রেসপেক্ট, ওদের মালিকদের মাইন্ডসেট, যেটা মালিকদের মাইন্ডসেটের একটা বড় অংশেরই খুবই ক্ষুদ্র একটা অংশ আসলে মালিক শ্রমিক সম্পর্কটাকে একটা মডার্ন জায়গায় নিয়ে, মালিক শ্রমিক সম্পর্ককে একটা জায়গায়, ঐক্যের জায়গায় নিয়ে এসে হয়তো সোনার বাংলা গড়ার যে এবারে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যটি আসলে আমরা চাই সফল হোক। আমি আপনার কাছে আবার আসবো ডক্টর জিয়া রহমান। আমি জনাব মোহাম্মদ শাহজাহান খান এমপি, আপনার কাছে আবার একটু আসতে চাই। যে আপনি একজন জনপ্রতিনিধিও, আপনি শ্রমিক ফেডারেশন, যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সেখানে সভাপতিও। আপনি আসলে জনপ্রতিনিধি হিসেবেও যদি বলি, বা ফেডারেশনের সভাপতি হিসেবেও যদি বলি, এখন যারা পরিবহন শ্রমিক সীমিত আকারে অনেকেই কাজ করছেন, যারা পণ্য পরিবহনের সাথে যুক্ত আছেন, সেই সব শ্রমিকরাও তো কাজ করছেন, তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা আসলে কিভাবে দেখা হচ্ছে? বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর যারা শ্রমিক আছেন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কিন্তু একটা রিলেশন আছে। গার্মেন্টস শ্রমিক, সড়ক পরিবহন শ্রমিক বা অন্য শ্রমিক, শ্রমিক, প্রত্যেকের সঙ্গে রিলেশন, পারিবারিক হোক, সামাজিক ভাবে হোক, এটা কিন্তু হয়েছে। সুতরাং প্রত্যেকের সমস্যা প্রায় একই। আমি এতক্ষণ ছিলাম, আপনি যেটা বললেন যে সেক্টর যে তার স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস ব্যবস্থা হয়েছে, আর তার শ্রমিকদের মজুরি দিচ্ছে না, এটা মারাত্মক ভাবে শুধু মজুরি নয়, ছাঁটাইও করার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে
হচ্ছে তারও প্রতিবাদ করা হচ্ছে শ্রমিকরা। আমি যেটা মনে করি সেটা হলো মালিকদের এই ধরনের একটা খামখালি হোক, তাদের যে পুরাফা লোভের মানসিকতা তাদের মধ্যে রয়েছে, এই কারণে সেটা হয়েছে। এবং পরিবহন সেক্টরে শ্রমিক সেখানে মালিক একটা সম্পর্ক দীর্ঘদিন রক্ষা করে চললে অনেক ক্ষেত্রে মালিকরা তাদের শ্রমিকদেরকে করে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা মালিকের সঙ্গে সম্পর্ক রেখে এই সুবিধাগুলো পর্যন্ত যে ব্যবস্থা আমরা করেছি, আমি আগেও সেগুলো বলেছি, ওইটুকু বলতে চাই যে শ্রমিক লাইফ বলতে গেলে বাংলাদেশ লাইফ লাইন, নিয়ে যাওয়ার পরে কে পরিবহন শ্রমিক, কাবার ব্যাগ অথবা লরি যা আছে সেগুলো, এই যে লরি তাদের করে কোনো বাংলাদেশের কোনো দেশের উন্নয়ন হতে পারে এবং উন্নয়নের জন্য সকল শ্রমিকদের একটা সম্পর্ক আর শক্তি এগুলোকে সংরক্ষণ করা অতি বা সেটা করে যাচ্ছে। সেই জায়গাটা জরুরি বলছেন জনাব মোহাম্মদ শাহজাহান খান এমপি, আপনি আমাদের সাথে থাকুন, আমি আপনার কাছে আবার আসবো। আমি রাজিকুজ্জামান রতন, আপনার কাছে এই জায়গাটাতে আসলে ছোট্ট করে জানতে চাই যে শ্রমিকদের নিরাপত্তায় যখন জীবন এবং জীবিকার প্রশ্ন, সেই জায়গাটাতে আমরা আসলে শ্রমিকদের জন্য জীবন জীবিকা দুটি কি নিশ্চিত করতে পেরেছি? একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার হওয়া দরকার, জীবন এবং জীবিকাকে শ্রমিকদের ক্ষেত্রে আলাদা করা যায় না। শ্রমিকরা জীবন বাঁচাবার জন্য জীবিকায় আসে, যদি জীবিকাটা হারিয়ে ফেলে তাদের জীবনও কিন্তু সংকটের মধ্যে পড়ে যায়। যে কারণে দেখবেন জীবনের ঝুঁকি নিয়েও শ্রমিকরা কাজ করে, জীবনটা বাঁচাবার জন্যই তারা তো জীবিকার পথ খুঁজে নেয়। তো ফলে আবার আরেকটা কথাও খুব কনফিউজিং, শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক। আসলে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক তৈরি করার এই সোনার পাথর বাটি করার তো কোনো দরকার নেই। মালিক মালিকের স্বার্থ দেখবে, শ্রমিক শ্রমিকের স্বার্থ দেখবে। শ্রমিকের স্বার্থ দেখবার জন্য শ্রমিক সংগঠন, মালিকের স্বার্থ দেখবার জন্য মালিকের সংগঠন, এই দুই ট্রেড ইউনিয়নের মধ্যে সংগঠনগুলো কি তারা যে শ্রমিকের স্বার্থ দেখার জন্য শ্রমিকের সংগঠনগুলো আছে, তারা কি শ্রমিকের স্বার্থ দেখছে? ওই যে একটা কথা মালিক শ্রমিক ঐক্য করো, তা ওইটা করতে গিয়ে সবার আগে বলি হয়ে যায় শ্রমিকের স্বার্থটা। শ্রমিক আর মালিক একসঙ্গে কি চলতে পারে? চলতে পারবে না। তো সে কারণে তো ট্রেড ইউনিয়নের প্রশ্ন। আর জিয়া ভাই যে কথাটা বলতে চেয়েছিলেন যে আমাদের ট্রেড ইউনিয়ন রাইট গুলোকে এক্সারসাইজ করা, সেগুলো কেন করা হচ্ছে না? একটা মোলায়েম কথার আবরণ আমাদের মধ্যে আছে যে আসুন আমরা শ্রমিক মালিক ভাই ভাই হয়ে যাই। অনেক সময় মালিকরা বলেন শ্রমিকরা হচ্ছে আমাদের সন্তানের মতো। এই সমস্ত কথা বলার তো কোনো প্রয়োজন নাই। শ্রমিক তো শ্রমিক, সে তার মজুরির জন্য কাজ করবে, মালিক মুনাফার জন্য কারখানা করে। এই দুটোর মধ্যে যখন বার্গেনিং হয় তখন একটা আমরা লেবার ল ফলো করার চেষ্টা করি, কিন্তু দুজন দুজনের জায়গা থেকেও তো একটা জায়গায় তো ঐক্যের জায়গায় আসা উচিত, যেখানে আসলে শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়নের মধ্য দিয়ে আসলে এই জায়গাটাতে আমরা দেখব যে আরো বেশি সহনশীলতা শ্রমিকের প্রতি, মালিকের যে সহনশীলতা সেটি আরো বাড়বে বা আস্থার জায়গাটা তৈরি হবে নিশ্চয়ই। সেটা হওয়া উচিত কিন্তু হয়নি। মে দিবসের ইতিহাসও বলে শ্রমিকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। 2006 সালে এবং 2010 সালের মজুরি আন্দোলনে দেখেছি সেখানে গুলি করে শ্রমিকদের জীবন হত্যা করা হয়েছিল এবং শ্রমিকদের জীবন দিতে হয়েছিল। ফলে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার কিন্তু আন্দোলন ছাড়া হয়নি। আজকে ওই করোনার দুর্যোগ, এই দুর্যোগকে মালিকরা একটা সুযোগ হিসেবে নিতে চায়। সামনে 3টা সুযোগ তারা নেবে। সেটা কি? সরকারের কাছ থেকে তারা প্রণোদনা নেবেন। 2, শ্রমিকদেরকে বলবেন করোনার বিশ্বব্যাপী দুর্যোগে তোমরা কিন্তু বেশি মজুরি চেয়েও না। আর 3, তারা এই সুযোগে তাদের যে সমস্ত শ্রমিকদেরকে ছাঁটাই করা প্রয়োজন সেগুলো তারা ছাঁটাই করবেন। এমনকি দেখুন গত 25 তারিখ এবং 28 তারিখে শ্রম প্রতিমন্ত্রী বললেনও যে আর কোনো ছাঁটাই হবে না এবং আর কোনো লে অফ হবে না। আজকে 2 তারিখেই আবার লে অফের ঘোষণা কোনো মালিক দিয়ে দিয়েছেন। ফলে তারা কোনো কমন এগ্রিমেন্টটাকেও মানে না, কারণ মালিকদের আছে সংসদ সদস্য, মালিকদের আছেন আইন প্রয়োগকারী সংস্থা তাদের পাশে, মালিকদের আছে তাদের অর্থনৈতিক শক্তি। শ্রমিকদের তো আর কিছু নাই, দুটো হাত ছাড়ার কিছু নাই, তাদের হাত চললে ভাত জোটে। শ্রমিকদের শ্রমটাই তাদের আসলে পুঁজি। আমি জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর জিয়া রহমান আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, যে কথাটি বলছিলেন জনাব রতন, যে শ্রমিকদের কথা বলেই তো আমরা দেখছি যে সরকারের কাছ থেকে নানা ধরনের প্রণোদনা, নানা ধরনের সুবিধা আসলে আদায় করে নিচ্ছে যারা শ্রমনির্ভর খাতগুলো, কিন্তু সেই শ্রমিকরাই আবার অরক্ষিত থেকে যাচ্ছেন। আবার সেই শ্রমিকদেরই আমরা যখন দেখি যে এই ধরনের লে অফ ঘোষণা করা হচ্ছে, শ্রমিকদেরকে কাজে ছাঁটাই করা হচ্ছে, সেই জায়গাগুলোতে আসলে যৌক্তিকতা কতটুকু? আবার শ্রমিক নেতারাও আমরা যখন দেখি যে এইসব শ্রমিকদের উপর ভর করেই সরকারকে নানা ধরনের চাপ প্রয়োগ করে থাকেন তারা শ্রমিকদের নিয়ে, কিন্তু শ্রমিকদের প্রয়োজনে সেসব শ্রমিক নেতাদেরকে কেন আসলে পাশে পাওয়া যায় না, সেই প্রশ্নটিও একটু আপনার কাছে আছে।
না, ধন্যবাদ। মানে আসলে হচ্ছে যে আমাদের এখানে যে ধরনের সম্পর্ক গড়ে তোলা দরকার ছিল, হওয়া উচিত ছিল, মানে আমি ডেফিনেটলি আমি রতন ভাইয়ের সাথে একমত যে শ্রমিকের নিজস্ব ইন্টারেস্ট আছে, মালিকের ইন্টারেস্ট আছে, কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু এই যে ট্রাইপার্টিয়েট রিলেশনশিপ, আপনার মালিক, শ্রমিক এবং রাষ্ট্র, এই তিন পক্ষের মধ্য দিয়ে কিন্তু একটা সমঝোতার মধ্য দিয়ে যে যার ইন্টারেস্টটাকে রক্ষা করে। এবং লেবার অ্যাক্ট, যেটা লেবার আইন, শ্রম আইন আছে, সেই আইনের মধ্যেও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা বিষয়গুলো উল্লেখ করা আছে। তো একটা ডেফিনেটলি একটা হারমোনিয়াস রিলেশনশিপ যদি না থাকে তাহলে ইনিশিয়াল রিলেশনশিপ তো চলে না। এটা ডেফিনেটলি আমাদের শ্রমিকদের স্বার্থকে রক্ষা করেই করতে হবে। তো দুর্ভাগ্যক্রমে আমি রতন ভাইয়ের সাথে কষ্টের জায়গায় একেবারেই একমত। যেমন 40 বছরে আমাদের এখানে ধরেন রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে, এখনো আমাদের এই যে লে অফের কথা শুনছেন আপনি, লে অফের কথা, লে অফের তো একটা নিয়ম আছে। লে অফ করলেও কিন্তু শ্রমিকদেরকে অনেক ধরনের সুবিধা দিতে হয়। এই জিনিসগুলা কি কাউকে বলা হয়? আমি তো মনে করি আমাদের শ্রমিকদের যদি এখন লে অফও করা হয়, তাহলে মালিকদের যেই কম্পেনসেশনটা দিতে হবে লেবার অ্যাক্ট অনুযায়ী, সেটাতে কিন্তু মালিকের অবস্থা খারাপ হওয়ার কথা, কিন্তু মালিক কিন্তু সেটাও করে না। শ্রমিকদের তাও কিন্তু লাভ হওয়ার কথা, কিন্তু কোনোভাবেই এখানে একটা মাইন্ডসেট আমার ডক্টর জিয়া রহমান, আসলে আপনি যেটি বলছেন আমি বুঝতে পারছি, এবং সেই সাথে আসলে এই জায়গাটাতেই প্রশ্ন, আমাদের মালিকরা কি সবসময় পুঁজির কথাই চিন্তা করবেন, নাকি এই সময়টাতে আসলে মানবিকতার বিষয়টিতে জোর দেওয়ার দরকার রয়েছে? আমি এই বিষয়টিতে জানবো। আমাদের জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা যারা অতিথি আছেন আমাদের সাথে থাকুন, আমরা একটু পরে ফিরছি। আরেকবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা বলছিলাম মে দিবস এই শিরোনামে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহজাহান খান, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সাবেক মন্ত্রী, এবং একই সাথে তিনি বর্তমান সংসদ সদস্য। আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। আমাদের সাথে আছেন ডক্টর জিয়া রহমান, শ্রম সম্পর্ক ও শ্রমিক আন্দোলন বিশেষজ্ঞ। আমি আবারও শুরুতেই মোহাম্মদ শাহজাহান খান এমপি আপনার কাছে যেতে চাই, এবং যেই কথাটি বলছিলাম যে এই করোনার এই দুর্যোগকালে মে দিবসের ভিন্নভাবেই একটু এসেছে। আমরা দেখেছি যে এই সময়টাতে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে 1.5 কোটিরও বেশি শ্রমিক বা শ্রমের সাথে যারা জড়িত তাদের কর্ম হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, এবং আনুষ্ঠানিক খাতের চেয়ে এই ঝুঁকি বেশি অনানুষ্ঠানিক খাতেই বেশি। এবং অনানুষ্ঠানিক খাতে যে শ্রমিকরা আছেন তারা কিন্তু এই সময়টাতে আসলে এক ধরনের আসলে হতাশায় আছেন, হাহাকারের মধ্যে আছেন। এই জায়গাটিতে আসলে তাদের সুরক্ষার কি ব্যবস্থা আছে? তারা তাদের দাবি দেওয়া কোথায় জানাবেন? কেন তাদেরকে সড়ক অবরোধ করে তাদের জায়গাগুলো চাইতে হচ্ছে? লকডাউনে আসলে তাদের এই অনাহারী দশা কেন? একজন জনপ্রতিনিধি হিসেবেও যদি আপনি এর জবাবটি দেন। প্রথমে আমার নামটা একটু সংশোধন করা দরকার। আমি শুধু শাহজাহান খান, মোহাম্মদ শাহজাহান। জি জি, জনাব শাহজাহান খান। আরেকটা বিষয় হলো আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভাপতি মণ্ডলীর সদস্য বটে। আপনি যারা বলেছেন যে এই করোনার মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে কোটি শ্রমিক কিন্তু তার চাকরি হারাবার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের শ্রমিকরা এখন পর্যন্ত যে অবস্থা আছে অন্য দেশের চাইতে আমার মনে হয় ভালোই আছে। আমি জানি না শেষ পর্যন্ত কি তারা হবে, এটা আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো না। চেষ্টা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে ফেলেছেন যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাই আমরা আমাদের রক্ষা করি, শুধু নয় আমরা রক্ষা করি। তিনি একটা জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন। এখানে যেটা কথা বলছিলাম যে একটা প্রশ্ন এসেছে এই শ্রমিক মালিক প্রশ্ন এসেছে কেন? এখানে যেমন আমাদের শ্রম আইনেও কিন্তু করার আমার যেমন অধিকার আছে, এবং কথা যে শ্রমিকদের স্বার্থ শ্রমিকদের মালিকদের, এবং এটা সত্য যে মালিকদের করার অধিকার, শ্রমিক জনাব শাহজাহান খান এমপি, আমি আরেকটি বিষয় আপনাকে এটার সাথে একটু যুক্ত করে প্রশ্ন করি, ছোট্ট করে একটু জবাব দিবেন। সেটি হচ্ছে যে এই সময়টাতে আসলে শ্রমিকদের জন্য আপনার সরকার আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছে? ধীরে ধীরে যেহেতু অর্থনৈতিক প্রয়োজনে লকডাউন হয়তো স্থিতিশীল করতে হচ্ছে বা হতে পারে আরো সামনে, সেক্ষেত্রে আসলে আপনার সরকার কি ভাবছে? আমাকে যদি একটু আমাদের সময় খুব একটা বেশি নেই, আপনাকে ছোট করেই বলতে হবে।
আমি ওগুলো আইনের যেমন ট্রেড সংরক্ষণ করার অধিকার আছে, আবার এইটা করার একটা অধিকার আছে, সিবিআই অধিকার আইনে আছে। পাশাপাশি কিন্তু শ্রম একটি কমিটি ত্রিপক্ষীয় একটা বিধান আছে, পার্টিসিপেশন কমিটি, অর্থাৎ পার্টিসিপেটরি কমিটিও করতে পারে। এটা দেখবে কারখানার স্বার্থ। এখন যদি সময় একেবারেই কম, জনাব শাহজাহান খান এমপি, আমরা আপনার কাছে সময় পেলে আবার আসবো। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই এবং যে বিষয়টি একটু ছোট্ট করে আসলে জানতে চাই, এই সময়টাতে আসলে শ্রমিকদের অধিকার রক্ষায় বা যারা চাকরি হারাচ্ছে, কাজ হারাচ্ছে, তাদের জন্য আসলে কি করা উচিত? একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের বাংলাদেশে শ্রমশক্তি হচ্ছে 6,68,00,000। এর মধ্যে 86% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির 50% বেশি, তারাই কিন্তু রোলিং করে। ফলে তাদের যদি আয় কমে যায়, তাদের যদি জীবিকা কমে যায়, তাহলে তার প্রভাব কিন্তু আমাদের সময় আজকে একেবারে কম। জনাব রাজিকুজ্জামান রতন, ফলে তাদেরকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় প্রণোদনাটা দরকার। কিন্তু আমরা মালিকদের জন্য প্রণোদনা যতটা দেখছি, শ্রমিকদের বুঝতে পেরেছি যে আসলে এখানে আপনি বলছেন যে সরকারকে এই জায়গাটাতে হয়তো বেশি নজরদারি করতে হবে। আমি ডক্টর জিয়া রহমান, শেষ মুহূর্তে আপনার আসলে এই জায়গাটাতে বক্তব্য শুনতে চাই। আমি কিছুই না, আমি মনে করি কি দেখেন, একটা পেপার আছে লেবার অ্যাক্ট, আপনি শ্রম আইন যেভাবে মালিকের জন্য লেখা আছে, শ্রমিকের কি স্বার্থ সেটা লেখা আছে, সরকারের কি দায়িত্ব লেখা সেটাও আছে। তো কাজেই কোনো কিছু আসে যায় না, মালিক যদি ছাঁটাইও করে দেয় যৌক্তিক কারণ, আমি মনে করি সেখানে আইনগত দিক আছে যেটার মধ্য দিয়ে শ্রমিককে কিন্তু কম্পেনসেশনের বিধান আছে। দুর্ভাগ্যক্রমে আমাদের মালিকরা, অধিকাংশ মালিক আমি বলছি, যেগুলো মানেই না, তাদের মাইন্ডসেট মানে একেবারেই শ্রমিকের বিপক্ষে। তারা শ্রমিকদেরকে এখন পর্যন্ত তারা একটা সহযোগী যোদ্ধা হিসেবে ভাবতেই শিখেনি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, যে কারণে কিন্তু আপনি দেখেন যে মার্চ মাসে যে কারণে আসলে আমাদের এই অবস্থা। আমি এক কথা যদি আসলে কিছু বলেন, এক বাক্যে বলেন, আমাদের সময় একেবারে নেই। না, আমি মনে করি যে মানে সারা পৃথিবীতেই তো আমি বলছি যে আপনার তো গভর্নমেন্ট 5,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছে। কেন দিয়েছে? তার মানে আপনাকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে মালিক, শ্রমিক এবং শ্রমিক সংগঠন এবং একই সাথে সরকার, এই তিন, আমি এটা ট্রাই পাচ্ছি সারা পৃথিবীতেই এটা বসেই নির্ধারণ করতে হবে যে আমাদের কতটুকু। এখানে যে শ্রমিক নেতাদের কথা আপনি বলেছেন, এখানে বিভিন্ন ধরনের শ্রমিক নেতা আপনি এই বিষয়টাতে বলছেন যে আসলে প্রণোদনা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা ছাড়া সুফল পাওয়া যাবে না। আমি জনাব শাহজাহান খান এমপি, শেষ মুহূর্তে আপনার যদি কিছু বলার থাকে এক কথায়। আমার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা প্যাকেজ ঘোষণা করেছেন এবং শ্রমিকদের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন সারা দেশের জেলা প্রশাসকদের, যে তার শ্রমিকদের, সকল শ্রেণীর শ্রমিকদের তাদের দেওয়া, তাদেরকে 760 কোটি টাকা। আমাদের সময় আজকে একেবারে শেষ। আমরা মনে হয় জনাব রতন, যদি এক কথা আপনি কিছু বলতে চান, এক বাক্যে আসলে কিছু বলার থাকে। শ্রমিকরা যেমন দুর্যোগের আগে বাংলাদেশের অর্থনীতির গতিটাকে অব্যাহত রেখেছিল, শ্রমিকরাই দুর্যোগের পরেও দেশটাকে বাঁচিয়ে রাখবে। তাহলে শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ শাহজাহান খান এমপি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর জিয়া রহমান আপনাকে। এবং আসলে যে কথাটি বলছে, মে দিবসে আসলে আমাদের এখন প্রতিবাদ্য হওয়া উচিত যে শ্রমিকদেরকে আমরা আসলে কিভাবে ভালো রাখতে পারি, সেই জায়গাটায় নজর দেওয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।